ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ডাব্লিউবি আপার প্রাইমারি সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে কথা বলবো, এবং এই ভিডিওটা দেখার পর এখনো অবধি অফিসিয়াল যা সোর্স আছে তার উপর ভিত্তি করে আমি বলবো, এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সেই সঙ্গে আমি বলেছিলাম যারা সেলফ প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি ইউটিউবে ফ্রিতে যতটা সম্ভব গাইড করার করে দেবো, এবং তুমি যদি আমার কথা শুনে চলতে পারো তাহলে আপার প্রাইমারিতে তুমি সাফল্যের সঙ্গে খুব ভালো স্কোরের সঙ্গে তুমি ক্র্যাক করতে পারবে, এ বিষয়ে নিশ্চিত। এবং এত গ্যারান্টির সঙ্গে বা এত কনফিডেন্সের সঙ্গে কেন আমি বলতে পারছি সেটার উত্তর আমি সবার শেষে দিচ্ছি। তাহলে চলো আলোচনাটা শুরু করা যাক। এইবার আমরা যদি একদম প্রথমেই দেখি যে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট এক্সাম কবে হয়েছিল, সেটা তোমরা জানো যে 14 সালে ফর্ম ফিল আপ হয়েছিল, 15 সালে পরীক্ষা হয়েছিল, 16 সালে রেজাল্ট দিয়েছিল। সেই যে 16 সালে প্রায় এক দশকেরও বেশি সময় পার হয়ে গেল, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট কিন্তু আর হয়নি। বোঝা গেল? তাহলে এই যে দীর্ঘ 10 বছর 12 বছর ধরে যে একটা পরীক্ষা হলো না, এতে তো পৃথিবীতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তাহলে অফিসিয়াল সিলেবাস কি চেঞ্জ হবে কিনা, প্যাটার্ন চেঞ্জ হবে কিনা, সমস্ত কথা এক এক করে আমরা শেষ করব। দেখো, তোমরা জানো এই টেট 15 সালে টেট হওয়ার আগে 11-12তে একটা টেট হয়েছিল 120 মার্কের। সেইটা কিন্তু কিন্তু এনসিটির নিয়ম অনুযায়ী হয়েছিল না, সেটা কিন্তু এখন আর বৈধ নয় হিসাব অনুযায়ী। কারণ 150 মার্কের টেট এখন প্যাটার্ন হয়েছে, এবং এটাই কিন্তু অফিসিয়াল মানে নিয়ম। এখন যদি টেট নিতে যেতে হয়, তাহলে এখন যদি আমরা আপার প্রাইমারি টেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখি, সেইখানে কি কোনো অফিসিয়াল সিলেবাস দেওয়া রয়েছে? উত্তর হচ্ছে না, এখনো অবধি কোনো অফিসিয়াল সিলেবাস দেওয়া নেই। কিন্তু হ্যাঁ, আমরা লাস্ট যেটা প্যাটার্ন পাই সেটা হচ্ছে 2015 সালে, সেটা আমরা দেখব। কিন্তু তারপরে আর কিন্তু কোনো রকম সিলেবাসের পরিবর্তন বা পরীক্ষায় হয়নি, সিলেবাস কোথা থেকে দেবে? অতএব সিলেবাস দেয়নি। কিন্তু এক্সাম প্যাটার্ন কি দিয়েছে? হ্যাঁ, এক্সাম প্যাটার্ন দিয়েছে। তাহলে এক্সাম প্যাটার্ন কোথায় দিয়েছে? না, এক্সাম প্যাটার্ন দিয়েছে যে লাস্ট যে গেজেট নোটিফিকেশন যার ভিত্তিতে 9, 10, 11, 12 এর পরীক্ষা হলো, সেইখানে দেখবে আপার প্রাইমারিরও গেজেট নোটিফিকেশনে পরিষ্কার করে এক্সাম প্যাটার্ন কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা প্রসিডিওরটা পুরো উল্লেখ করা রয়েছে। সেখানে কিন্তু সিলেবাস উল্লেখ করা নাই। এক্সাম প্যাটার্নের ডিটেল ভিডিও আমি ইতিপূর্বে করেছি, আমার ইউটিউব চ্যানেলে যদি যাও, আপার প্রাইমারি বলে আলাদা ডেডিকেটেড একটা প্লেলিস্ট করা হয়েছে, সেখানেই ধারাবাহিকভাবে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। এবার এই যে প্যাটার্নটা, এইটা কিন্তু আমি গেজেট নোটিফিকেশন 29/5/2025 অফিসিয়াল নোটিফিকেশন থেকে বলছি। সেইখানে তোমরা যদি দেখো যে ধাপগুলো আছে গেজেট নোটিফিকেশন আপার প্রাইমারি টিচার নিয়োগের ক্ষেত্রে, সেখানে দুটো পরীক্ষার কথা বলা হয়েছে। আগে শুধুমাত্র টেট হতো, ভাইবা হতো, তাহলে এবার কিন্তু চেঞ্জ হচ্ছে গেজেট নোটিফিকেশন অনুযায়ী। সেইটা হচ্ছে টেট হচ্ছে এবং রিটেন এক্সাম হচ্ছে। এছাড়াও একাডেমিক্স এক্সপিরিয়েন্স এবং তোমরা জানো ডেমনস্ট্রেশন এগুলো রয়েছে, সেগুলো তো পরীক্ষার বিষয় নয়। পরীক্ষার বিষয় দুটো উল্লেখ করা রয়েছে, যেটা কিন্তু ইতিপূর্বে কখনোই হয়নি এই ডাব্লিউবিতে। তো সেটা হচ্ছে, এক হচ্ছে টেট, এবং নোটিফিকেশনে তোমরা বা গেজেট নোটিফিকেশনে দেখবে ওয়েটের 40 মার্ক। তার মানে কিন্তু টেট পরীক্ষাটা 40 মার্কের হবে না। টেট পরীক্ষাটা কত মার্কের হবে? 150 মার্কের। কেন? কারণ এটা কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম হয়ে গেছে, টেট এই ফরম্যাটে না নিলে কিন্তু সেই টেট বৈধ নয়। অতএব টেট পরীক্ষাটা হবে 150 মার্কের, কিন্তু ওইখানে ওয়েটেজ হিসাবে টেটটাকেই 40 মার্কে কনভার্ট করা হবে। সেই রেশিওটা কিভাবে তোমরা বের করবে সেটাও আমি দেখিয়েছি, তো পুরোনো ভিডিও দেখে নিতে পারো। তাহলে টেট হচ্ছে একটা পরীক্ষা, দ্বিতীয় হচ্ছে রিটেন এক্সাম। ওই নোটিফিকেশন উল্লেখ করা হচ্ছে সেটা কত মার্কের? 25 মার্কের। আর সেটা হচ্ছে ওএমআর বেস। এবার ওএমআর বেস মানেই হচ্ছে এমসিকিউ, তোমরা বুঝতেই পারছো। কিন্তু ওইখানে কি কোনো সিলেবাস দেওয়া রয়েছে রিটেন এক্সামের জন্য? না, আর কোনো ইনফরমেশন দেওয়া নেই। তাহলে আমরা এটা বুঝবো কি করে যে এটা কিসের পরীক্ষা হবে? দেখো, সাধারণত লজিক্যালি আমরা বুঝতে পারছি যে এই রিটেন এক্সামটা সম্ভবত, আবারও বলছি 99% সম্ভাবনা, যে সাবজেক্টের আপনি টিচার হতে যাচ্ছেন, ধরুন ইতিহাসের টিচার হবেন, ভূগোলের টিচার হবেন, ম্যাথের টিচার হবেন, সায়েন্সের টিচার হবেন, সেই নির্দিষ্ট সাবজেক্টের কিন্তু এই 25 মার্কটা হতে চলেছে এই টেটের বাইরেও। টেটে তো আপনারা জেনারেল আপনারা জানেন যে মোটামুটি একটা গদ থাকে, সেখানে সবকিছুই থাকে। কিন্তু আপনি যেহেতু আপার প্রাইমারি একটা নির্দিষ্ট সাবজেক্ট পড়াবেন, সেই জন্য কিন্তু সম্ভবত এইটা 25 মার্ক আলাদা করে রাখা হয়েছে। আবারও বললাম, এখন অব্দি সিলেবাস দেয়নি। যখনই দেবে অবশ্যই আমি সবার আগে আপনাদের জানিয়ে দেব। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই গেজেট নোটিফিকেশন দেওয়া রয়েছে। আপনারা চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে এই গেজেট নোটিফিকেশন দেখে নিতে পারে। টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ দুটোতেই দেওয়া রয়েছে। তো যাই হোক,
এইবার আসা যাক যে আপার প্রাইমারি টেট 2015, এইটাই লাস্ট প্রাইমারি, তাহলে এই প্যাটার্নটা আমাদের দেখতে হবে, তাই না? তো এই প্যাটার্নটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কি, প্রথমেই আছে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, 1 নম্বরে এইখানে দেখতে পাচ্ছ। তো এই পোর্শনটা কিন্তু সব জায়গায় থাকবে, এইখানে কিন্তু মানে পরিবর্তন হওয়ার জায়গা নেই, এটা কিন্তু 30 মার্কের ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। বাকি কি রয়েছে এইখানে, মানে 2 নম্বর পার্টে দেখো, এইখানে কিন্তু অনেকগুলো রয়েছে, বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু। এই ভাষাগুলোর মধ্যে ডান পাশে এখানে দেখো যে কোনো দুটি চয়ন করুন, অর্থাৎ এই ভাষাগুলির মধ্যে যে কোনো দুটি ভাষা আপনাকে পড়তে হবে। সাধারণত বাংলা এবং ইংরেজিই বেশি, যারা উত্তরবঙ্গের দিকে আছেন নেপালি কিছু বা আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারা সাধারণত সাঁওতালি নেবেন, অনেকে উর্দু নিতে পারেন। তো আপনার পছন্দ অনুযায়ী, কিন্তু বাংলা ইংলিশ এই দুটোই সাধারণত সবাই নেয়। তো এই ভাষা থেকে 30, 30, 60 আসবে। আর এই 3 নম্বর পার্ট, এইটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে গণিত বিজ্ঞান অর দিয়ে হচ্ছে সোশ্যাল স্টাডি বা সোশ্যাল সায়েন্সের যে বিষয়টা সামাজিক বিজ্ঞান, অর্থাৎ গণিত বিজ্ঞানের আলাদা পার্ট, যারা সায়েন্সের টিচার হবেন তারা গণিত বিজ্ঞান দেবেন 60 মার্কের, আর বাকি যারা সোশ্যাল সায়েন্সের টিচার রয়েছেন তারা হচ্ছে 60 মার্ক। এইটা কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাস্ট যে টেট হয়েছিল তার কিন্তু স্ক্রিনশট আমি দেখাচ্ছি, আমি কিন্তু কোনো মানে আমার মন গড়া কথা হ্যাঁ হতে পারে বা হয়েছিল এরকম কোনো বিষয় নয়, একদম যেটা অফিসিয়াল সোর্স সেইখান থেকে আপনাকে দেখাচ্ছি। তাহলে বোঝা গেল এইটা ছিল 15 সালের টেটের পরীক্ষা। এখন তো অনেকটা প্রায় 1 দশকের বেশি সময় পার হয়ে গেছে, তাহলে এখন আমরা কি বেসিসে প্রিপারেশনটা শুরু করব? কারণ আমাদের তো প্রিপারেশন শুরু করতে হবে, কারণ এসএসসির তো দায়ভার নেই যে এই 6 মাস আগের থেকে সিলেবাস দিয়ে হট করে সিলেবাস দিয়ে পরীক্ষা নিতে শুরু করলো, তখন সমস্যা হয়ে যাবে। তাহলে আমাদের প্রিপারেশন নিতে হবে, কিন্তু প্রিপারেশনটা নেব কিসের ওপর ভিত্তি করে? তার জন্য আমাদের দেখতে হবে সিটেটের সিলেবাস। কেন সিটেট? কারণ এখন হচ্ছে সবকিছুই সেন্ট্রালাইজ ওয়েতে হচ্ছে এবং কেন্দ্রীয় যে নিয়ম সেগুলো কিন্তু মান্যতা দিতে হচ্ছে। হ্যাঁ, রাজ্যের তরফ থেকে কিছু সংশোধন করতে পারে, কিন্তু মোর অনলেস 80 to 90% একই রাখতে হবে। এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি সিলেবাসের এর বাইরে খুব একটা পরিবর্তন হবে না। আমি অন্তত 6-7টা রাজ্যের ঘেটে ঘুটে দেখে তারপরে কিন্তু এটা নিশ্চয়তার সঙ্গে বলছি। এইটা দেখুন পেপার 2 সিটেটের হচ্ছে 6 to 8 আপার প্রাইমারি লেভেলের কথা বলছি। সেইখানে 2026-এর যদি আমি এক্সাম প্যাটার্নটা বা এটা দেখি, সেইখানে দেখব সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি থেকে কম্পালসারি বিষয় 30 মার্ক আসবে, অর্থাৎ এইটা আমাদেরকে পড়তেই হবে। এইখানে কিন্তু কোনো ছাড় নেই বা এটা চেঞ্জ হওয়ারও কোনো রকম মানে 1%, মানে 0.1%-ও সম্ভাবনা, অর্থাৎ আপনাকে সিডিপি পড়তেই হবে। সঙ্গে যারা সায়েন্সের রয়েছেন তারা ম্যাথ এবং সোশ্যাল সায়েন্স পড়বেন, অথবা যারা সোশ্যাল সায়েন্সে রয়েছেন সোশ্যাল স্টাডি বা সোশ্যাল সায়েন্সের পড়বেন। এটা 60 মার্কের থাকবে, এখানেও খুব একটা পরিবর্তনের আশা নেই। তবে হ্যাঁ, রাজ্য বিশেষে আমি দেখেছি, যেমন ইউপির ক্ষেত্রে কিছু এক্সট্রা জিনিস ঢোকানো আছে। ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইতিহাসটা সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রিলেটেড একটু বেশি পারে, এই ধরনের বিষয়, বা জিওগ্রাফিটা একটু পশ্চিমবঙ্গ থেকে কোশ্চেন বেশি আসলো। বাকি কিন্তু চেঞ্জের কোনো একদম আশা নেই। বাকি এই দুটো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে কম্পালসারি, আপনাকে দুটো ভাষা অন্তত পড়তেই হবে। সেক্ষেত্রে বাংলা ইংলিশ সাধারণত সবাই নেয়, এবং সেটা আপনি আপনার ভাষা অনুযায়ী যদি অন্য কোনো ভাষা নিতে পারেন সেই অনুযায়ী প্রিপারেশন নেবেন। এইবার এইখানে দেখো এইখানে কি বলা রয়েছে, এইটা দেখলে আরো পরিষ্কার হবে। এই প্রথম বুলেট পয়েন্টটাই দেখো, নেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন, এই যে যে এই বিষয়গুলো এর ওপর ভিত্তি করে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কি হবে, নেচার কি হবে, সেইটা কিন্তু এখানে পরিষ্কার বলা রয়েছে। দ্য টেস্ট আইটেম অল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, অর্থাৎ এই ওপরের টেস্ট আইটেমটার কথা বলছে, উইল ফোকাস অন এডুকেশনাল সাইকোলজি, কিসের ওপর ফোকাস করবে? এডুকেশনাল সাইকোলজি অফ টিচিং লার্নিং, অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ার যে এডুকেশনাল সাইকোলজি তার উপর ফোকাস করবে। রিলেভেন্ট টু দ্য এজ গ্রুপ, এইটা কিন্তু মোর ইম্পর্টেন্ট, 14 থেকে 11। অর্থাৎ আমাকে এখানে যেহেতু আপার প্রাইমারি শিক্ষা করছি সেই জন্য 14 থেকে মানে 11 থেকে 14 বছরের যে শিশুরা তাদের যে সাইকোলজি এবং তাদের যে মানে প্রাসঙ্গিক বিষয় সেগুলো জানতে আমাকে, দের সাইকোলজি জানতে হবে না, যারা প্রাইমারি পড়বে তারা কিন্তু মোটামুটি আমরা যদি পেঁয়াজের তত্ত্ব পড়ি তাদের যে স্টেজগুলো রয়েছে তো সেগুলো মোটামুটি একটু জেনে রাখতে হবে। কিন্তু ফোকাস এরিয়া কিন্তু আমাদের 11 থেকে 14 গ্রুপের এজ গ্রুপ। আমি বয়স্কদের সাইকোলজি কিন্তু এখানে পড়বো না, ঠিক? এইবার দেখো, দে উইল ফোকাস অন
দে উইল বলতে এইখানে টিচার মানে আপনার কথা বলা হচ্ছে, আপনি কিসের উপর ফোকাস করবেন, অন আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যারেক্টারিস্টিক্স নিডস অ্যান্ড সাইকোলজি অফ, দেখুন এইখানে আপনি কিসের আন্ডারস্ট্যান্ডিং এসব উপর ফোকাস করবেন, আপনার যে মানে এই ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যাবলী এবং নিড প্রয়োজনীয়তা এবং সাইকোলজি মনস্তত্ত্ব অফ ডাইভার্স লার্নার। অর্থাৎ দেখুন, একটা স্কুলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে শিশুরা আসে, কেউ খুব সামান্য ঘরের থেকে আসে, কেউ প্রান্তিক এলাকা থেকে আসে, তাহলে যে ডাইভার্সিটি রয়েছে, এই যে এই ডাইভার্সিটি তাদের নিড কিন্তু আলাদা আলাদা, তাদের ক্যারেক্টারিস্টিক কিন্তু আলাদা আলাদা, সেইটার আন্ডারস্ট্যান্ডিং আপনাকে থাকতে হবে, তার বেসিসেই কিন্তু এখানে প্রশ্ন আসবে। তো এইটা এখানে বলা রয়েছে। এইবার আসুন, interaction with learner and the attribute and qualities of a good facilitator of learner। এইখানে যেটা বলা হচ্ছে, ইন্টারাকশন উইথ লার্নার, আপনি যে লার্নারের সঙ্গে বা শিশু শিক্ষার্থীর সঙ্গে ইন্টারাকশন করবেন, তো সেইটা আপনার বৈশিষ্ট্য অ্যাট্রিবিউট এবং ইয়ে কি হবে, আপনার বৈশিষ্ট্য কি হবে, কোয়ালিটিস কি হবে, এ গুড ফ্যাসিলিটেটর অফ লার্নার। অর্থাৎ আপনি এখানে কিন্তু ছড়ি ঘোরাতে যাচ্ছেন না টিচার হিসাবে, এখানে কিন্তু মাস্টারি করলে হবে না, এখানে আপনি একজন শিশু শিক্ষার্থীকে শিক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবেন, একটা শিশু শিখতে পারে সেই জন্য তাকে সাহায্য করবেন, আপনাকে এইখানে কিন্তু লাঠি নিয়ে মাস্টারি করার কথা এখানে বলাই হচ্ছে না। এখন জানেন যে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্যাডাগজিতে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, শিশু কেন্দ্রিক শিক্ষার কথা বলছি, সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে। এগুলো তোমাদের কেন বলছি, তাহলে এই জিনিসটা বুঝলে তবে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো আসবে কোথা থেকে, আমি পড়বো কোথা থেকে। এবং দেখো, দ্য টেস্ট আইটেম ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ ওয়ান উইল ফোকাস অন, অর্থাৎ প্রথম যে ল্যাঙ্গুয়েজটা তুমি নেবে, ধরো বাংলা নেবে, ফোকাস অন দ্য প্রফিসিয়েন্সি রিলেভেন্ট টু দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ তুমি যে ল্যাঙ্গুয়েজ ওয়ান নেবে সেইটা হচ্ছে তোমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ তুমি যে ভাষায়, ধরো বাংলা মাধ্যমের স্কুলে যদি পড়াও তাহলে তার উপর প্রফিসিয়েন্সি থাকতে হবে, অর্থাৎ তোমার দক্ষতা থাকতে হবে। এবং তুমি যদি ইংরেজি মাধ্যমের স্কুল হও তাহলে ইংরেজিতে প্রফিসিয়েন্সি থাকতে হবে বা দক্ষতা থাকতে হবে, নেপালি মাধ্যমের স্কুলে গেলে নেপালি ভাষায় তোমাকে তুখর হতে হবে। কিন্তু সাইড বাই সাইড দেখো ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রে কি বলছে, ল্যাঙ্গুয়েজ টু উইল ফোকাস অন দ্য এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন অ্যান্ড কম্প্রিহেনশন অ্যাবিলিটিস। এইখানে কিন্তু প্রফিসিয়েন্সির কথা বলা হচ্ছে না, দক্ষতার কথা বলা হচ্ছে না, কিন্তু যেটা বলা হচ্ছে এইটা আপনার কমিউনিকেশন, সাধারণ যে যোগাযোগ বা কম্প্রিহেনশন অ্যাবিলিটি তোমার থাকতে হবে, মানে লিখতে পড়তে বলতে বুঝতে পারলেই আপনার হয়ে যাবে। এখানে কিন্তু আপনাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতন গভীর জ্ঞান কিন্তু এখানে চাইছে না। তার মানে এটার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছে, এটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছে যে আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা নেবেন তুলনামূলক একটু সহজ কোশ্চেন হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের যে ল্যাঙ্গুয়েজের রয়েছে সেইটার কোশ্চেনটা কিন্তু একটু টাফ হবে। তাহলে আমরা যখন ল্যাঙ্গুয়েজ পড়বো এবং চাইল্ড সাইকোলজি পড়বো, এই প্যারাটা মনে রাখবো, তাহলেই কিন্তু আমাদের অনেকটা হেল্প হবে যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। কারণ এই সিটেট বা ইএটেট কিন্তু আলটিমেটলি ফলো করতে হবে ডাব্লিউবি টেটকে। এইবার আসুন যে নেক্সট আমরা যদি দেখি, সেইখানেও দেখবো আমরা যে দ্য টেস্ট আইটেম সোশ্যাল সায়েন্স বা সায়েন্সের ক্ষেত্রে কি বলছে, দ্য টেস্ট আইটেম ইন ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড সোশ্যাল স্টাডি সোশ্যাল সায়েন্স উইল ফোকাস অন। তাহলে এই যে 60 মার্কের যে আমাদের সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সোশ্যাল সায়েন্স বা সায়েন্স বা ম্যাথামেটিক্স, সেটা ফোকাস কিসের করবে, অন দ্য কনসেপ্ট, প্রবলেম সলভিং অ্যাবিলিটি অ্যান্ড দ্য প্যাডাগোগিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ সাবজেক্ট। অর্থাৎ আপনার এই যে সাবজেক্ট নেন, আপনি যদি সায়েন্সের হন বা সোশ্যাল সায়েন্সের হন, তাহলে এইগুলোর মানে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, প্রবলেম সলভিং অ্যাবিলিটি আপনার থাকতে হবে, প্যাডাগোগিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ একজন শিশুকে কিভাবে আপনি খুব সহজে শেখাতে পারবেন এবং শিশু সহায়ক শিক্ষণ প্রক্রিয়া আপনি চালাতে পারবেন, এই রকম একটা দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আপনার সাবজেক্টের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। দ্য টেস্ট আইটেম অফ ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স উইল বি, এখানে বলছে 30-30 করে আলাদা আলাদা 30টা ম্যাথ এবং 30টা সায়েন্স থাকবে, মানে আলাদা প্রত্যেকটা থেকে, এমন না যে সায়েন্স থেকে বেশি চলে আসলো বা এ থেকে। দ্য টেস্ট আইটেম উইল বি evenly distribute over different and division of the syllabus of the subject as prescribed for class
6 to 8 বাই দ্য এনসিইআরটি। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, এই যে কোশ্চেনের ডিস্ট্রিবিউশন সমানভাবে থাকবে এবং সিলেবাসের ইয়ের উপর থাকবে, এবং কোন ক্লাসের বেসিসে এখানে সিলেবাসের কথা বলছে, এখানে ভালো করে খেয়াল করুন, 6 to 8 এর কথা বলছে। এবং এনসিইআরটি এইখানে কিন্তু আমাদের এনসিইআরটি না, আমাদের এসসিইআরটি। কেন? কারণ আমরা যেহেতু ডাব্লিউবি প্রাইমারি, এইটা দিয়ে আপনাদের আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে সিটেটকে যদি ফলো করে তাহলে আলটিমেটলি ক্লাসের বইগুলো কিন্তু 6 to 8 এর সেটা ইয়ে করবে। দ্য কোশ্চেন ইন দ্য টেস্ট for paper 2 will be based on the topic prescribed in the syllabus of NCERT for class 6 to 8, but difficulty standard as well as linkage could be up to senior secondary। অর্থাৎ 6 to 8 এর বই থেকে কোশ্চেন আসবে, সেটাকে সিলেবাস হিসাবে ধরা হবে, কিন্তু কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কি হবে, একটু বেড়ে যাবে। সেইটা হচ্ছে কিন্তু সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 11-12 লেভেলের মানের প্রশ্ন কিন্তু এইখানে হবে। অর্থাৎ ধরুন আপনি ইতিহাসের প্রশ্ন করছেন, তাহলে সেই কোশ্চেনটা 6 to 8 এর সিলেবাস বেস করে আসবে, কিন্তু তার মানে লেভেলটা কিন্তু আপ হয়ে যাবে 11-12 লেভেলের। তাহলে বোঝা গেল আমরা গ্রাজুয়েশন লেভেল ধরে চলবো। ম্যাথের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু সেম। তাহলে এই যে পুরো আলোচনাটা করলাম, তাহলে তুমি যদি এইবার ডাব্লিউবি প্রাইমারি টেটের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাও, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিনিয়র মানে সেকেন্ডারি এডুকেশন বা মধ্যশিক্ষা পর্ষদের যে বই রয়েছে 6 to 8, সেইটা তোমার সাবজেক্টের ভালো করে পড়তে হবে। প্লাস টেক্সট বুক, এই যেটা বললাম 6 to 8, এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজির ক্ষেত্রে আমরা একদম সিটেটের সিলেবাসটা ফলো করব, যেইটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল দুটোতেই দিয়ে দেবো। আপার প্রাইমারির জন্য আলাদা একটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, কমেন্ট সেকশন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেইখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো। তাহলে এইটা সিডিপিটা পড়বো আমরা সিটিটের সিলেবাস অনুযায়ী, বাকি সাবজেক্টটা পড়বো আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যশিক্ষা পর্ষদের, এবং এই যে যে প্যাটার্নটা মোটামুটি এরকমই থাকছে। বাকি এই যে এইটার এইটার যে ওয়েটেজ ভালো করে বোঝো, কিন্তু এই পরীক্ষাটা আমরা সিডিপি পড়বো হচ্ছে, আবারও বলছি, যে সিটেটের বেস করে, এবং সাবজেক্ট পড়বো হচ্ছে 6 to 8 এর যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের বই রয়েছে সেটা বেস করে। সেগুলো আমি প্রত্যেকটা বই যে পিডিএফ সেগুলো আমি তোমাদের প্রোভাইড করে দেবো, এবং সেই সঙ্গে এই যে 25 মার্ক, এটাও কিন্তু আমরা ওই 6 to 8 এর যে বই সেটা বেস করে আপাতত পড়তে ধরবো, প্লাস আমরা গ্রাজুয়েশন লেভেলের প্রিপারেশনটা রাখবো। তাহলে এই দুটো পরীক্ষার জন্য তোমার প্রাথমিক প্রস্তুতি হচ্ছে এইটা করলে 80 to 90% হয়ে গেল। বাকি 10% এদিক ওদিক হলে বা নতুন কিছু ঢোকালো, দেখা গেলো পরিবেশ একটা নতুন কিছু ঢোকালো, তাই সেখান থেকে হয়তো 2-3টে কোশ্চেন আসবে, তোমার এইটুকু প্রিপারেশন হয়ে থাকলে কিন্তু তোমাকে কেউ আর ছুতে পারবে না। আর আমি যেভাবে বলছি, তুমি যদি প্রিপারেশন ঠিকঠাক ভাবে নাও, কোনো রকম কোনো তোমার গাইডেন্সের অভাব হবে না। এবং আমি ড্যাম শিওর, এবং আমি নিজে এই বিষয়গুলো পার করে এসে তবেই কিন্তু তোমাদের আমি বলতে পারছি। এবং এটা আমার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আমি বললাম যে আমার এখানে কিন্তু দেখো, আমি শুধুমাত্র আমার যে একাডেমিক অ্যাচিভমেন্ট বা টিচিং রিলেটেড যেগুলো অ্যাচিভমেন্ট সেগুলোই দিয়েছি। আদারওয়াইজ যেগুলো কম্পিটিটিভ এক্সাম, যেমন ডাব্লিউবি তে ক্র্যাক করেছি বা আরআরবি তে ক্র্যাক করেছি, সেগুলো কিন্তু এখানে উল্লেখ নেই। তো আমি সিটেট বলো, ডাব্লিউবি টেট, প্রাইমারি, আপার প্রাইমারি, মানে এগুলোর জন্য কিন্তু আমার কোথাও প্রিপারেশন নিতে হয়নি। উইদাউট প্রিপারেশনেই আমি লজিক্যাল ওয়েতে ভেবে প্রিপারেশন নিয়ে কিন্তু অনেক ভালো মার্কের সঙ্গে কোয়ালিফাই করেছি। সেই রাস্তাটাই একটা বড় দাদা হিসাবে তোমাদের দেখাচ্ছি। যাদের কোচিং নেওয়ার সামর্থ্য আছে তারা অবশ্যই নেবে, কিন্তু যাদের নেওয়ার সামর্থ্য নেই, আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে যদি পড়াশোনা করো, একদম 100% শিওর। কিন্তু শুনতে হবে, কষ্ট করতে হবে। এমন নয় যে হ্যাঁ কোচিং নিলে কি হয়, তোমাকে মানে একদম রেডিমেড নোট দিয়ে দিল, তাতে তোমার খাটনিটা কম হলো। এক্ষেত্রে আমি কিছুটা খাটনি তোমাদের লাঘব করে দিলাম, এবং এই পুরো আলোচনাটার পর তোমার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল আশা করি, যে প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কিভাবে নিতে হবে। এবং বললাম যে কিসের জন্য আমি গ্যারান্টি দিতে পারছি না, আমি এই জিনিসগুলো পার করে এসেছি, কিভাবে করতে হয় আমি জানি। অতএব তোমরাও যদি এই সেম পথে হাঁটো, তাহলে আর যাই হোক, তুমি অন্য 10টা ছেলে মেয়ের থেকে কিন্তু অনেক এগিয়ে থাকবে। তো যাই হোক, আমরা সাইড বাই সাইড প্রিপারেশনটা নিতে শুরু করব।
প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবার বলবে যে তাহলে আমি তো তোমাদের এইটুকু হেল্প করছি, আমি যেহেতু হেল্প করছি তাহলে তোমরা আমাকে কিভাবে হেল্প করে? তোমাদের যদি হেল্প করার ইচ্ছা হয় তাহলে আমি একটা ছোট্ট কাজ বলে দিচ্ছি। সেটা হচ্ছে ডেসক্রিপশনে বা দেখবে অনেক সময় যে প্রোডাক্টের লিঙ্ক থাকে, তোমাদের প্রয়োজন অনুযায়ী ওই লিঙ্কে গিয়ে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে যে কোনো কিছু কিনতে পারো। ভিডিওর বাঁদিকে দেখবে প্রোডাক্ট বা বইয়ের আসে। তো তাতে কি হবে, তোমার যে দাম সেই দামই লাগবে, কিন্তু আমি কিন্তু তোমার কাছ থেকে বাড়তি ১ টাকাও নিচ্ছি না। প্লাস সেইখান থেকে একটা ছোট্ট কমিশন আমার কাছে আসে। দেখো, সেটা তুমি যদি না দিতে চাও সেটা কোনো অসুবিধে নেই। কিন্তু তুমি যদি কেনো তাহলে কি হবে, আমাজন বা ফ্লিপকার্ট আমাকে ছোট্ট একটা অংশ দেবে। আর যদি না তুমি এই লিঙ্ক থেকে কেনো, তুমি এমনি লিঙ্ক থেকে কেনো, পুরো মানে প্রফিটটাই তারা রেখে নেবে। তো এখানে কিন্তু এর জন্য তোমাকে দাম একটু বাড়বেও না, কমবেও না। যদি মনে হয়, আমি বলছি তোমার যেগুলো প্রয়োজন, ধরো বই কিনবে, বাড়ির একটা শার্ট কিনবে, অনেকেই এখন অনলাইনে অনেক কিছু কেনো। তো সেক্ষেত্রে আমার যে মানে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, বা এই ভিডিওর বাদিকে যে অ্যাফিলিয়েটিং এর যে লিঙ্ক দেওয়া থাকে, সেইখান থেকে গিয়ে তুমি যে কোনো কিছু কিনতে পারো। তার একটা ছোট্ট অংশ আমার কাছে আসবে, এইটুকুই ব্যাস। বাকি আমি যে গাইডেন্সটা দেওয়ার সেটা কিন্তু একদম প্রপার ওয়েতে তোমাদের বলে দেব, এবং তোমরা যদি নিষ্ঠার সঙ্গে সেটা শুনে পড়তে পারো তাহলে অনেক ভালো স্কোরের সঙ্গে অবশ্যই ডেফিনেটলি তুমি ক্র্যাক করতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।